বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, চিকিৎসাধীন রয়েছে ভারতে। এরপর জানাবো, ভারত সীমান্তে বাংলাদেশের ড্রোন মোতায়েনের খবরটি মিথ্যা, সিএ প্রেস উইং। সীমান্তে বাংলাদেশের বাইরাক্তার TB2 ড্রোন মোতায়েনের যে খবর ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন এবং মিথ্যা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এসব তথ্য জানান তিনি। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন, ডক্টর ইউনূস, আসিফ, নাহিদ যতগুলো অপতথ্যের শিকার হয়েছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে 100 দিন পূর্ণ হয়েছে গত 15ই নভেম্বর। এই সরকারের আমলে প্রচার হওয়া অপতথ্যের বিষয়ে শুরু থেকেই পর্যবেক্ষণ এবং অনুসন্ধান জারি রেখেছে রিউমার স্ক্যানার। জানাবো, আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু অন্যায্যভাবে উপস্থাপন করা হচ্ছে বললেন শফিকুল আলম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে আন্তর্জাতিক গণমাধ্যম এবং প্রভাবশালী দেশের শীর্ষ সংসদীয় শুনানিতে অন্যায্যভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি সেকুলার সংবাদপত্র ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে বাংলাদেশের কথিত ধর্মীয় সহিংসতার ঘটনাগুলো তদন্ত করার আহ্বান জানিয়েছেন। এদিকে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের। আগামীতে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রিয় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর 7ই ডিসেম্বর ফরিদপুর বিএনপির বিভাগীয় কর্মশালায় আহ্বান জানান তিনি। এবং সর্বশেষ জানাবো, সিইপিজেডে কার্টুন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে 7 ইউনিট। চট্টগ্রাম নগরে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল সিইপিজেডের একটি কার্টুন তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, চিকিৎসাধীন রয়েছে ভারতে। লালমনিরহাটের আদিতমারি উপজেলা কুটিপাড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে হেলাল উদ্দিন ওরফে হেলাল 36 নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শুক্রবার 6 ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়ন কুটিরপাড় সীমান্তের 925/2 নং পিলার এলাকায় ভারতীয় অভ্যন্তরে এই ঘটনা ঘটে। আহত যুবক হেলালুজ্জামান ওরফে হেলাল দুর্গাপুর ইউনিয়ন কুটিরপাড় গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। বিষয়ে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক বলেন, মাঝে মধ্যে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যান হেলালুজ্জামান হেলাল। কয়েক মাস কাজ করে পুনরায় আবার দেশে ফেরেন। বর্তমানে ঘন কুয়াশার কারণে কাজ বন্ধ থাকায় শুক্রবার রাতে দেশে ফিরছিলেন তিনি। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মদনকুড়া ক্যাম্পের সদস্যরা রাবার বুলেট ছুড়ে আহত হন হেলাল। পরে তাকে বিএসএফের সদস্যরা ভারতের দিনহাটা সদর হাসপাতালে ভর্তি করেছে। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। তবে স্থানীয় একটি সূত্র দাবি করছে, প্রতিদিনের মতো শুক্রবার রাতে ভারতের অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতীয়দের সহায়তায় গরু আনতে যান হেলাল উদ্দিন সহ কয়েকজন রাখাল। গরু নিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে বিএসএফের হাতে আটক হন হেলাল। বাকি পাচারকারী দলটি 70টি গরু মহিষ নিয়ে দেশে ফিরে আসে। বিষয়ে আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকবর বলেন, ভারতের অভ্যন্তরে একজন বাংলাদেশি বিএসএফের সদস্যরা রাবার বুলেটের আঘাতে আহত হয়েছে বলে শুনেছি। তবে আহত ব্যক্তি ভারতে কাজ করে ফিরছিলেন। গরু পাচারের সঙ্গে তার কোনো সখ্যতা নেই। ভারত সীমান্তে বাংলাদেশের ড্রোন মোতায়েনের খবরটি মিথ্যা, সিএ প্রেস উইং। সীমান্তে বাংলাদেশের বাইরাক্তার TB2 ড্রোন মোতায়েনের যে খবর ভারতীয় সংবাদ মাধ্যম প্রকাশ করেছে সেটি মিথ্যা বলে জানিয়েছে সিএ প্রেস উইং। শনিবার 7ই ডিসেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস ফর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে সব তথ্য জানানো হয়। প্রেস উইং ফ্যাক্টস ইন্ডিয়া টুডের প্রতিবেদনে একটি স্ক্রিনশট পোস্ট করেছে, যার শিরোনামে বাংলাদেশ কি বাইরাক্তার TB2 ড্রোন মোতায়েন করেছে এবং ভারত কি প্রস্তুত। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ
সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক বাইরাক্তার TB2 ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত এ ধরনের ড্রোনগুলো নজরদারি এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতার জন্য পরিচালনা করা হয়। ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ চিকেন নেক অঞ্চল ঘিরে এই ড্রোন মোতায়েনে উদ্বেগ আরও বাড়িয়েছে। এজন্য বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত। অন্তর্বর্তীকালীন সরকারে ১০০ দিন ইউনূস আসিফ নাহিদ যতগুলো অপতথ্যের শিকার হয়েছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ১০০ দিন পূর্ণ করেছে গত ১৫ই নভেম্বর। সরকারের আমলে প্রচার হওয়া অপতথ্যের বিষয়ে শুরু থেকেই পর্যবেক্ষণ এবং অনুসন্ধান জারি রেখেছে রিউমার স্ক্যানার। সামাজিক মাধ্যমসহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে প্রচার হওয়া অপতথ্যের বিষয়ে সংক্ষিপ্ত পরিসংখ্যান প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। রিউমার স্ক্যানার এই সময়কালের মধ্যে ৮৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে। এর মধ্যে মাসভিত্তিক তথ্য পর্যালোচনায় সেপ্টেম্বরে সবচেয়ে বেশি ২৭৬টি অপতথ্যের প্রচার দেখেছে রিউমার স্ক্যানার। ২ শতাধিক অপতথ্য শনাক্ত হয়েছে আগস্ট ৮ তারিখ থেকে বাকি মাসগুলোতে এবং অক্টোবরেও। নভেম্বরে প্রথম ১৫ দিনে ১.৫ শতাধিক অপতথ্য শনাক্ত হয়েছে। এসব অপতথ্যের মধ্যে অনুমতিভাবে সবচেয়ে বেশি ছিল রাজনীতিক কেন্দ্রিক ঘটনার অপতথ্য। এর বাইরে আশঙ্কাজনকভাবে অপতথ্য ছড়িয়েছে জাতীয় ধর্মীয় এবং পরিবেশ জলবায়ু বিষয়ক ইস্যুতে। আর্থিক সহ একাধিক প্রতারণায় ভুয়া তথ্যের ব্যবহার লক্ষণীয় ছিল এই ১০০ দিনে। রিউমার স্ক্যানার অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ১০০ দিনে অপতথ্যের প্রবাহ বিশ্লেষণ করতে গিয়ে এই সময়ে বর্তমান সরকারকে জড়িয়ে ৯৯টি গুজব প্রচার করা হয়েছে। ব্যক্তি হিসেবে এই সময়ে অপতথ্যের সবচেয়ে বড় শিকার ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। তাকে জড়িয়ে ৯০টি অপতথ্য প্রচার করা হয়েছে। এছাড়াও ক্ষমতাচ্যুত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে ৭২টি গুজব প্রচার করা হয়েছে। এছাড়াও ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় পর্যায়ে থাকা ২ সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে জড়িয়ে যথাক্রমে ২৪টি ও ১৮টি অপতথ্য প্রচার করা হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, উপদেষ্টা ড. আসিফ নজরুল, আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে জড়িয়ে সমান সংখ্যক ১৫টি অপতথ্য প্রচার করা হয়েছে। অপতথ্যের এই প্রবাহে জড়িয়ে সরকারের আরও অনেক উপদেষ্টা নাহিদের নামও তাকে জড়িয়ে ৮টি অপতথ্যের প্রচার করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ক্রিকেটার সাকিবুল হাসানও ১১ বার অপতথ্যের শিকার হয়েছেন। রিউমার স্ক্যানারের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনগুলো বিশ্লেষণ করলে সব তথ্য জানা যায়। ১০০ দিনে এই সময়ে আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে সবচেয়ে বেশি অপতথ্যের শিকার হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দ্বিতীয় সর্বোচ্চ অপতথ্যের শিকার হয়েছে বাংলাদেশ পুলিশ। এ সময় একক বাহিনী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে জড়িয়ে সর্বোচ্চ ৪৭টি অপতথ্য প্রচার প্রমাণ পেয়েছে রিউমার স্ক্যানার। এসব তথ্যে প্রায় ৬৬%। তালিকায় দ্বিতীয় স্থানে এসেছে বাংলাদেশ পুলিশের নাম। এই বাহিনীকে জড়িয়ে অপতথ্য প্রচারের সংখ্যা ১৬টি। এছাড়াও বাংলাদেশ আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বর্ডার গার্ড অব বাংলাদেশ, বাংলাদেশ নৌবাহিনীকে জড়িয়ে একই সময় একাধিক অপতথ্যের প্রচার দেখেছে রিউমার স্ক্যানার। আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু অন্যায্যভাবে উপস্থাপন করা হচ্ছে। শফিকুল আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু আন্তর্জাতিক গণমাধ্যম এবং প্রভাবশালী দেশের শীর্ষ সংসদীয় শুনানিতে অন্যায্যভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি সেকুলার সংবাদপত্র, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে বাংলাদেশের কথিত ধর্মীয় সহিংসতার ঘটনাগুলো তদন্ত করার আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে বলেছেন, নেত্র নিউজ যখন বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের হিন্দু সম্প্রদায়ের উপর বিপ্লব পরবর্তী সময় হামলার প্রতিবেদনটি প্রকাশিত করেছিল, আমি আশা করেছিলাম যে ঐক্য পরিষদ এ বিষয়ে একটি বিবৃতি দেবে। এ সময় তিনি আর বলেন, নেত্র নিউজ এমন একটি শীর্ষস্থানীয় তদন্তমূলক ওয়েবসাইট যা বাংলাদেশের সবচেয়ে বড় বড় দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে প্রতিবেদন করে সুনাম অর্জন করেছে। নেত্র নিউজের প্রতিবেদন থেকে দেখা গেছে, সংখ্যালঘু পরিষদ যে ৯ জন হিন্দু মৃত্যুর কথা বলেছিল তাদের প্রায় সবগুলোর সঙ্গে রাজনৈতিক, ব্যক্তিগত বা অন্যান্য কারণ যুক্ত ছিল, যা সাম্প্রদায়িক সহিংসতা নয়। আমাদের আশা ছিল যে ঐক্য পরিষদ নেত্র নিউজের প্রতিবেদনটির জবাব দেবে, কারণ এটি পরিষদের তথ্য সংগ্রহ এবং
প্রতিবেদন তৈরি পদ্ধতি নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে আরও একটি বিতর্কিত প্রতিবেদন প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ঐক্য পরিষদ এবছর জুলাই মাসে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে আরেকটি বিতর্কিত প্রতিবেদন প্রকাশ করেছিল। তারা বলেছিল 2023-24 অর্থবছরে, যা 2023 সালের 1 জুলাই থেকে শুরু হয়েছে, অন্তত 45 জন সংখ্যালঘু অধিকাংশ হিন্দু নিহত হয়েছে। আবার প্রতিবেদনটি বাংলাদেশের সংবাদপত্রগুলোর প্রথম এবং শেষ পাতায় প্রকাশিত হয়েছিল। ঐক্য পরিষদের এমন দাবির সত্যতা নিয়ে গুরুতর প্রশ্ন থাকা সত্ত্বেও কোনো গণমাধ্যমে তা চ্যালেঞ্জ গ্রহণ করেনি। এ সময় তিনি আর বলেন, দেশের বৃহত্তম মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র আশোকের মতে 2023 সালে সংখ্যালঘু বিরোধী সহিংসতায় কেউ নিহত হয়নি এবং এবছর জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত 2 জন নিহত হয়েছে। আশোক একটি সেকুলার ধর্মনিরপেক্ষ গ্রুপ, যেটির বছরের পর বছর ধরে নেতৃত্ব ছিল আওয়ামী লীগের একজন অপরাধ স্বীকারকারী। এর বর্তমান চেয়ারম্যান হলেন মানবাধিকার বিরোধী আইনজীবী জেড.আই খান পান্না, যিনি স্থানীয় মিডিয়াকে বলেছেন যে তিনি বিচারে গণহত্যাকারী শেখ হাসিনাকে রক্ষা করতে আগ্রহী হবেন। সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে মিথ্যা সংবাদ প্রচার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদনগুলো সুদূর প্রসারী প্রভাব রয়েছে। সম্প্রতি একজন ব্রিটিশ সংসদ সদস্য বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে কথা বলার সময় ঐক্য পরিষদের প্রতিবেদনে উদ্ধৃত হয়েছিল। হিন্দুদের উপর বিপ্লব পরবর্তী হামলার প্রতিবেদনটি সোশ্যাল মিডিয়ায় 11 মিলিয়নের বেশি বার দেখা হয়েছে। বাংলাদেশের আমাদের জানা মতে শক্তিশালী এবং সম্পদশালী হিন্দু আমেরিকান গোষ্ঠী ভারতীয় জাতীয় এবং আঞ্চলিক সংবাদপত্র শীর্ষক ভারতীয় বিশ্লেষকেরা এই প্রতিবেদন উদ্ধৃত করে বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থান সম্পর্কে মিথ্যা তথ্য তুলে ধরেছে। এক্ষেত্রে সংখ্যালঘু বিরোধী সহিংসতা নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর ক্ষেত্রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদনগুলোই সবচেয়ে বড় উৎস।